সরকারি একটা চাকরি বয়স কত 35 থেকে 40 বছর, মিনিমাম 30 বছর। আবেদ আলী কোনো অফিসার না, ড্রাইভার, পিয়ন, ড্রাইভার, চাপরাশি, এদের চাকরিগুলো কিভাবে হয় আপনিও জানেন। কারণ ওইখানে মাস্টার রোলে করতে করতে একটা যখন সার্কুলার হয় দিয়ে দেয়। এবং এই আবেদ আলী শেষ দিন পর্যন্ত কিন্তু কোনো পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার ছিল না। এই লেখাগুলো যে আসছে সেখান থেকে বলছি, উনি ভুল বললেন কি, তাহমিনা আপার ড্রাইভার ছিলেন। পিএসসির চেয়ারম্যানের কোনো ড্রাইভার, তার নিচের অনেক নিচের ক্যাটাগরির ড্রাইভার ছিলেন গেল। তারপরে আরো বলছে তার ছেলে তাহসান, গায়ক, বিশিষ্ট গায়ক, সে নাকি বিসিএস এ ফার্স্ট হয়েছিল পররাষ্ট্র। অথচ তাহসান আজকে বলছে সে কোনোদিন বিসিএস পরীক্ষাই দেয় নাই। এই যে আওয়ামী লীগ, এটার নাম আওয়ামী লীগ কিভাবে, আমি শেষ কথা উদাহরণ বলছি। আপনার বিএনপি ক্ষমতা ছেড়েছে 2006, ঠিক আছে, 2006 বিএনপি ক্ষমতা ছেড়েছে, 2014 তার চাকরি গেছে। 6 পরে 2 বছর অনির্বাচিত সরকার আসছে, তারপরে আওয়ামী লীগের সরকার আসছে। বিএনপির সময় কিন্তু প্রশ্নপত্র এরকম ফাঁস হয় নাই, আমি দেখাচ্ছি, কখনোই হয় নাই এরকম। শোনেন, এমন কোনো জিনিস নাই, এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় আওয়ামী লীগের সময় প্রশ্নপত্র ফাঁস হয় না। সে কিন্ডারগার্টেন ক্লাসই বলেন আর বিসিএসই বলেন, আপনার ওই হুজুরদের কথাই বলেন, ওইখানেও সব পরীক্ষায় আপনার প্রশ্নপত্র ফাঁস। মেডিকেলে ভর্তি পরীক্ষায় বলেন আর আপনার বিসিএস এর পরীক্ষায় বলেন, মেধাবীদের জায়গা কই? মেধাবীদের, এই জন্যই তো আমি আপনাকে বললাম যে এই যে কোটা নিয়ে যে কথা বলতেছি, এর আগে আমরা মনে আছে যে ভাইয়ের অধিকার আর বোনের অধিকার নিয়ে একটা ছেলে মারা গেল, সেই ছেলের খবর নিয়ে জানা গেল তার ফ্যামিলিগতভাবে 1 ছটাক জমিও নাই, অথচ মারা গেল কে, যার কোনো জমি নাই, যে কোনো ভাগই পাবে না, বোনই কি আর ভাই কি। তো এরকম আমাদের মেধাবীরা এই অবস্থার জাতাকলের মধ্যে আছে। আপনার উনি যখন বললেন কোটা, মুক্তিযোদ্ধার 30%, ওইখানে আপনি বললো মুক্তিযোদ্ধার কোটা নাকি অ্যালার্জি অনেকের। অ্যালার্জি যদি হয়, মুক্তিযোদ্ধার সন্তানরা যদি, আমি আবারও সম্মান নিয়ে বলছি, যদি পাশ করতে পারে আমাদের সাথে, একসাথে পরীক্ষা দিয়ে ভর্তি হইতে পারে একসাথে আমাদের সাথে, আমি আমিন ভাইয়ের কথা মতোই বলছি, সমান নাম্বার পাইতে পারে, নাম্বার বেশি পাইতে পারে, কিন্তু তাহলে কোটায় কেন তার চাকরি হতে হবে? সে তো আমার কোয়ালিটিতে, না না, সে পাচ্ছে কিনা মনে আমাকে একটু হেল্প করেন। আমি না ওইটার জন্য, ওইটা না, আপনি পাচ্ছে কিনা 50 এর কম পেলে কি সে, আমি ওইটা বলছি না 50 এর কম না, তাহলে কেন তার ওই কোটায় আসতে হবে? এই যে 100 জনের মধ্যে 30 জনই কোটা মুক্তিযুদ্ধের, থাকলো 70, জেলা কোটা 10%, নারী কোটা 10%, আপনার নৃতাত্ত্বিক 5%, 1% হলো প্রতিবন্ধী, সবচেয়ে বেশি ঠকছে প্রতিবন্ধীরা। তা এই যে 56% চলে গেল 44 এর মধ্যে, 100 এর মধ্যে 44% থাকলো, এর মধ্যে আবার প্রশ্নপত্র ফাঁসের, তো তাহলে থাকলোটা কি মেধাবীদের জন্য? আপনি মনে করেন 1 লাইন অ্যাপ্লিকেশন লিখতে পারে না, তারা হইলো আপনার ক্যাডার, বড় বড় ক্যাডার। তো এই ক্যাডারদের নিয়ে আমার কথা হলো যে সরকার যদি পক্ষেই থাকে, তাহলে কেন সরকার বলে না যে ওখানে যাক, ছেলে মেয়েদের ওখানে যাক সরকারের প্রতিনিধি, যাই বলুক যে আমাকে প্রধানমন্ত্রী পাঠাইছে, যে প্রধানমন্ত্রী কোটা বাতিল করছে, তোমরা ঘরে ফিরে যাও, আমরা তোমাদের সাথে, তোমাদের নিয়ে আমরা যুদ্ধ করব, এই কোটা আর ফেরত আসবে না, শুধুমাত্র কিছু ওই প্রতিবন্ধী ছাড়া আর ফেরত আসবে না। নারীরাও কিন্তু এখন ওরকম কোটা চায় না, কারণ আগে নারীরা পেছানো ছিল, এখন নারীরা পুরুষের পাশাপাশি অগ্রসর মান হয়েছে। তাহলে আপনার, আমি আবারও বলছি, শুধুমাত্র বিসিএস এ কেন কোটা থাকবে? শুধুমাত্র ফার্স্ট ক্লাস কর্মচারীর ক্ষেত্রে কেন কোটা থাকবে? সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাসে আসুক না কেন? স্বাধীনতা 53 বছর বয়সে এসে আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাই যে 30% মুক্তিযোদ্ধা কোটার কি আর দরকার আছে? 30% মুক্তিযুদ্ধের মিনিমাম কোনো দরকার নেই। মুক্তিযুদ্ধের সন্তানরাই তো নাই, তারা তো এখন বড় হয়ে গেছে, তাদের সন্তানরা, নাতিদের জন্য কেন কোটা থাকা উচিত? কোথায় কোটা থাকা? একমাত্র প্রতিবন্ধী, আর যদি আপনি তার চেয়ে যদি আরেকটু স্যাক্রিফাইস করেন তাহলে নৃতাত্ত্বিক, এই দুইটা ছাড়া কোটারও দরকার নেই ওরকম আমি মনে করি না। যদি নারীদেরকে আপনারা কোটাই দিতে চায়, তাহলে নারীদেরকে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই স্কুলগুলোতে নারীদের দেখ শিক্ষা, একটা মা একটা যদি শিক্ষিত হয়, একটা জাতি শিক্ষিত হয়, সেইখানে নারীদেরকে দেখ। ফার্স্ট ক্লাস কোনো জায়গায় আমি মনে করি না ফার্স্ট ক্লাস চাকরির ক্ষেত্রে কোনো কোটা দেওয়া উচিত, এক কথায় আমি বলবো। তারপরেও যদি দিতে হয়
তাহলে প্রতিবন্ধী। ফার্স্ট ক্লাসে দেওয়াই উচিত না, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস এই জায়গাগুলোয় কোটা দেন মানে আপনি। যে এত কঠিন বিষয়টা যেটা সহজে আপনারা সমাধান দিচ্ছেন, কিংবা আপনি বলছেন এই সহজ জিনিসটা তাহলে সরকার এত দূর পানি ঘোলা কেন করছে? কারণ সরকার তো সরকার আছে, সরকার তো ভোট ছাড়া সরকার, সরকার তো রাতের সরকার, সরকার তো একটা দেশের ম্যান্ডেট নেওয়া সরকার, তার তো কিছুই নাই একমাত্র চেয়ারটা ছাড়া। সো এই সরকার চায় সব নিজের লোক দিয়ে ভরে ফেলুক, ভরে ফেলেছেই, তারপরে আরো বাকি সরকার তাহলে এই আন্দোলনটা কেন চাইবে? সরকারের আন্দোলনটাকে কেন হতে দিবে? আন্দোলন হলেই তো সরকারের সামনে দুইটা খেলা। হ্যাঁ। আমার যে ধারণা, এতদিন পুর খাওয়া রাজনীতি করে, এক হলো সরকার তার চায় নিজের ঘরের দেখভাল করা লোকগুলোর কাছ থেকে টাকা পয়সা। মনে আছে আপনার স্বাস্থ্যমন্ত্রী বলছিল যে আমি ওদেরকে বলছি যে একদম কোরআন শরীফ ছুঁয়া অজু করে নামাজ পড়া তোমরা টাকা খাও, ঠিক আছে, কিন্তু নিজের ছেলেদের কাছ থেকে খাবা। তো এই হলো সরকার, এক হলো এটা। আর দ্বিতীয়ত সরকারের সামনে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে দেশের মানুষের বিপক্ষে, মানুষের স্বার্থ সমন্বিত, সরকার সেই কাজটা করছে। সামনে এই কোটা বিরোধীদেরকে সামনে রেখে সরকার ভিতর দিয়ে কোনো কিছু সমাধান করছে, কোনো কিছু মানে অন্যায়ভাবে জনগণকে বঞ্চিত করে কেড়ে নিয়ে অন্য কাউকে দিচ্ছে। এই কোটা বিরোধী আন্দোলন হওয়ার কথা না। সরকারেরই প্রেসক্রিপশন এই আন্দোলন কোটা বিরোধী। অবশ্যই আপনি হলে কি বলবেন? আপনি সরকার, আপনি নির্বাহী আদেশ দিয়েছেন, নির্বাহী আদেশের পরে আদালত আপনাকে এখানে ওভারটেক করে আদালত কিভাবে বলে? আপনার সঙ্গে কথা না বলে তো বলার কথা না আদালতে। এই আদালতে নিয়োগ কাকে আপনি দিয়েছেন? প্রত্যেকটা ছাত্রলীগের ছেলে, একসময় ছাত্রলীগ করা এই ছেলেগুলা কি আপনার সাহস আছে যে সরকারের সঙ্গে কথা না বলে কোনো